কয়েক বছর আগে এলিজাবেথ লেঙ্গাও এবং স্টিভেন ট্যাপার লক্ষ্য করেছিলেন যে শিল্পীরা প্রায়ই ক্যানারিজ ইন দ্য মাইন, খনির ভেতরের ক্যানারি পাখি, অর্থাৎ বিপদের আগাম সংকেতবাহক, যারা কর্মসংস্থান এবং কর্মজীবনের এমন সমস্ত পরিবর্তনের পূর্বাভাস দেন যেগুলোর মুখোমুখি বাকি শ্রমশক্তিকে হতে হয় অনেক পরে। এবং একথা সত্যি হলে আজকের অর্থনীতিতে সবচেয়ে লক্ষণীয় ব্যক্তিত্বরা তারা নন যাদের দর্শক সংখ্যা সবচেয়ে বেশি, বরং তারা যাদের কর্মজীবন একটিমাত্র বিশেষ্য দিয়ে বর্ণনা করা সবচেয়ে কঠিন। যদি আমরা তাদের মধ্যে সুজয় প্রসাদ চ্যাটার্জিকে চাপ দিই, তবে তিনি নিজের পরিচয় দেন একজন আন্তঃবিষয়ক অনুষ্ঠানকারী শিল্পী হিসেবে, একজন সংগ্রাহক এবং তার নিজের কথায় সাংস্কৃতিক উস্কানিদাতা হিসেবে। এছাড়াও তিনি মঞ্চ এবং চলচ্চিত্রের অভিনেতা, একজন আবৃত্তিকার এবং একটি আর্টস কালেক্টিভ এর প্রতিষ্ঠাতা, ছোট মাপের ফ্যাশন উদ্যোক্তা, স্বল্পদৈর্ঘ্য ছবির নির্মাতা এবং একজন প্রকাশ্য উল্লেখযোগ্য সমাজকর্মী, যিনি নিজের সোশ্যাল ফিডকে ব্যবহার করেন একটা মুখপত্র হিসেবে। লুকাকে সংবাদ মাধ্যম দাখিল করে একজন চিত্র পরিচালক হিসেবে। খোয়া বি বাই ইয়োর নেম এবং চ্যালেঞ্জার্স এর নির্মাতা তিনি। কিন্তু 2012 সালে একটি ফিল্ম অ্যান্ড অ্যাডভার্টাইজিং কোম্পানি এবং 2017 সালে একটি ইন্টেরিয়র আর্কিটেকচার স্টুডিও প্রতিষ্ঠা করেন তিনি, যাদের মক্কেলদের মধ্যে রয়েছে স্কিন কেয়ার প্রতিষ্ঠান ইসাপ। আর তিনি স্পষ্টই বলেছেন যে তার Il mio desiderio segreto è diventare un arredatore d'interni. Unspoken desire is to be an interior designer. তার অকথিত ইচ্ছেটি হলো একজন অন্দরমহলের সাজসজ্জা বিশেষজ্ঞ হওয়া। দুজনের কেউই মহৎ নিঃসঙ্গতায় একটিমাত্র কারুকার্যে নিমগ্ন বিশেষজ্ঞ শিল্পীদের সেই রোম্যান্সিক ছবিটার সঙ্গে খাপ খান না, বরং দুজনেই এমন এক রূপান্তরের দৃষ্টান্ত গবেষণা সাহিত্য গত 25 বছর ধরে যার নথি রেখে চলেছে। সৃজনশীল কর্মজীবনের একটিমাত্র স্টুডিও থেকে সরে গিয়ে নানা কাজের এক স্বপরিচালিত পোর্টফোলিওর দিকে যাত্রা, যা কোনো পদমর্যাদার নাম দিয়ে নয়, বরং একটি চেনা যায় এমন সংবেদনশীলতা দিয়ে বাঁধা। এই আলোচনা এই দুইজনকেই অবলম্বন হিসেবে ব্যবহার করে শিল্পে কর্মজীবন গড়া বলতে গবেষণা আসলে কি বোঝায় তা ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং এমন কর্মজীবন যে বিশেষ ধরনের পণ্য চিহ্নের উপর নির্ভর করে, সংযত, খাঁটি, কোনো মার্কেটিং দপ্তরের হাতে নয়, শিল্পের নিজের হাতে গড়া, তা পরীক্ষা করে দেখে এবং প্রশ্ন তোলে এই মারও কিভাবে একই রুচি এবং উৎসের মানুষদের কাছে পৌঁছয়, এবং এই মুহূর্তে নতুনত্ব ফেরির বিরুদ্ধে জোর দিয়ে বলে যে এই আদিরূপটি অতি প্রাচীন এবং বিশ্বব্যাপী এবং চমকপ্রদভাবে বৈচিত্র্যময়, এমনকি যেখানে তার প্রচার থেকেছে নিচু স্বরেও। সুজয় প্রসাদ চ্যাটার্জির কর্মজীবন একই সঙ্গে দর্শক এবং পরিকাঠামো গড়ে তোলার একটা কেস স্টাডি। এমন এক শহর ও দেশে পরীক্ষামূলক পারফরমেন্সের জন্য যেখানকার আনুষ্ঠানিক সহায়তা কাঠামো তার শুরুর দিকে ছিল অত্যন্ত পলকা। 2002 থেকে 3 সাল নাগাদ তিনি স্পোকেন ওয়ার্ড এবং পারফরমেন্স মঞ্চস্থ করতে শুরু করেন, শিল্পের জন্য অনুমোদিত জায়গায় নয়, বরং যেসব জায়গা তার নাগালে ছিল সেখানে। বইয়ের দোকান, গ্যালারি, সিনেমাথেক, নাইট ক্লাব, এমনকি গ্যারাজেও। কলকাতায় বিকল্প মঞ্চের কোনো পরিধি গড়ে ওঠার অনেক অনেক আগে 2004 সালে তিনি একটা বইয়ের দোকানে দ্য ভাজাইনা মনোলগস এর একটা পাঠ মঞ্চস্থ করেন এবং তাতে অভিনয় করেন, এবং বলা হয় সেই প্রেক্ষাপটে এটি করা প্রথম পুরুষই তিনি। এবং এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার যে বসনিয়ান রেপ ভিকটিম সম্পর্কে তার যে আলোচনা এবং আলোকপাত, সেটা বিশেষ প্রসঙ্গ এই ক্ষেত্রে। এবং পরে তিনি একটি আধা আত্মজীবনীমূলক একক নাটক হ্যাপি বার্থডে তে কাজ করেন, যেটা তাকে নিয়ে যায় টরন্টোয়, কানাডায়। তিনি বাংলা সিনেমায় অভিনয় করেছেন, বিশেষত সমবেত অভিনয়ের ছবি বেলা শেষেতে। রবি ঠাকুরের সাহিত্য উত্তরাধিকার নিয়ে ব্যাপকভাবে কাজ করেছেন এবং 2025 সালে কবি অরুন্ধতী সুব্রমণিয়ানের অনুপ্রেরণায় হোম নামে একটি স্বল্প দৈর্ঘ্য ছবি পরিচালনা করেন, যা ব্রিটিশ পার্লামেন্টে প্রদর্শিত হয়েছিল বলে গুঞ্জন শোনা যায়। এই গোটা ব্যাপারটি সংযোগতন্তু হলো তার নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠান এসপিসি ক্রাফট, যা এসপিসি ক্রাফট নামেও লেখা হয় পৃথকভাবে, যাকে তিনি তার স্বাক্ষরসম উদ্যোগ বলেন এবং কলকাতার প্রথম আন্তঃবিষয়ক আর্টস কালেক্টিভ বলে বর্ণনা করেন। একই সঙ্গে এটা একটা প্রযোজনা সংস্থা এবং একটা বিপণন চিহ্ন। তার পাশাপাশি দ্য মনোলগস নামে একক শিল্পের ফেস্টিভ্যাল সহ প্রতিষ্ঠা করেন। এই পারফরমেন্স কেন্দ্রিক কাজের চারপাশে রয়েছে এক ইচ্ছাকৃতভাবে হস্তশিল্পধর্মী বাণিজ্যিক স্তর, এবং তিনি একটা ফ্যাশন লাইন কিউরেট করেন যা লিঙ্গ নির্বিশেষে ধুতি এবং প্যান্ট নিয়ে গড়া। সেরামিক এবং কাঁথার নানা সম্ভার এনেছেন তিনি আমাদের কাছে, এবং বাংলা সাহিত্যে শিকড় গাড়া একটা টি শার্ট লাইন এনেছেন তিনি। ঘরোয়া লেবল স্মার্ট থিস এর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন এই প্রসঙ্গে। ইউটিউবে আবৃত্তি এবং কথোপকথনের একটা বিশেষ উপস্থিতি সেই একক কণ্ঠকে চতুর্থ একটা মাধ্যমে বিস্তৃত করে। যৌন অভিমুখতা, পরিচয়, সাংস্কৃতিক তারল্যকে ঘিরে তার প্রশ্ন শিল্পের গায়ে জুড়ে দেওয়া কোনো উপরিঅংশ নয়, বরং সেই সংগঠক ভাব যা কালেক্টিভ, ফ্যাশন, ছবি ও পারফরমেন্সকে একই কাজের অখণ্ড শরীর হিসেবে আলোচনা করতে স্বীকৃতি দেয়। এর বিপরীতে গুয়াদানিনোর জীবনী উদারভাবে নথিভুক্ত এবং তা একেবারেই প্রথম পংক্তি থেকে ইউরোপিয়ান চিত্র পরিচালকের গতানুগতিক ছককে বেশ জটিল করে তোলে। তার জন্ম 1971 সালে পালেরময়। তার মা আলজেরিয়ান, বেড়ে ওঠা কাজাব্লাঙ্কায়, আর বাবা ছিলেন তার সিসিলিয়ান, যিনি অ্যাডিস আবাবায় শিক্ষকতা করেছেন। 1977 সালে ইতালিতে ফেরত আসার আগে লুকা গুয়াদানিনো তার প্রথম বছরগুলি কাটান ইথিওপিয়ায়। তিনি বলেছেন ইতালিয়ান নাগরিকত্ব থাকলেও তিনি নিজেকে মনে করেন অ্যান ইন্টারন্যাশনাল রাদার দ্যান অ্যান ইটালিয়ান ফিল্ম মেকার, এবং তার গভীরতম দৃশ্যবোধ ইথিওপিয়া
চ্যাম্পিয়ন। এই আত্মোপলব্ধির গুরুত্ব আমরা দেখব তার বিপণন চিহ্নে কিভাবে পাঠিত হয় এবং তার সঙ্গে এই ব্যাপারটি ওতপ্রোতভাবে জড়িত। তিনি ইউনিভার্সিটি অফ পালেরমোয় সাহিত্য পড়েন, পরে রোমে সাপিয়েন্সায় স্থানান্তরিত হন এবং তিনি মার্কিন পরিচালক জনাথনকে নিয়ে একটি অভিসন্দর্ভ সহ সাহিত্য এবং চলচ্চিত্রের ইতিহাসে ডিগ্রি নেন। অভিনেত্রী লাউরা বেত্তির যে আড্ডায় তিনি বের্নার্দো বের্তলুচির মতো ব্যক্তিত্বদের সঙ্গে পরিচিত হন, তাকেই তিনি তার আসল চলচ্চিত্রের পাঠশালা বা ফিল্ম স্কুল বলে অভিহিত করেছেন। এবং তার পরিচালিত ছবিগুলি অবশ্যই তার কর্মজীবনের এক দৃশ্যমান মেরুদণ্ড। একটা সুপার 8 ক্যামেরা দিয়ে তার অপেশাদার সূচনা, প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি দ্য প্রোটাগনিস্ট, তারপর তথাকথিত ডিজায়ার ট্রিলজি, আই অ্যাম লাভ, এ বিগার স্প্ল্যাশ এবং কল মি বাই ইওর নেম, এরপর সুসপেরিয়া, বোনস অ্যান্ড অল, চ্যালেঞ্জার্স ও কুইয়ার এবং আফটার দ্য হান্ট। কিন্তু তার কর্মজীবন চিত্র পরিচালনার চেয়ে অনেক বেশি বিস্তৃত। 2005 সাল থেকে তিনি ফ্যান্ডি এবং অন্যান্য লাক্সারি প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন পরিচালনা করেছেন। 2011 সালে ভেরদির ফালস্টাফ দিয়ে অপেরা পরিচালনায় তার অভিষেক হয়। 2012 সালে তিনি একটি প্রযোজনা ও সৃজনশীল এজেন্সি ফ্রেন্সি ফিল্ম কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং 2017 সালে মিলানে স্টুডিও লুকা গুয়াদানিনো নামে একটা ইন্টেরিয়র আর্কিটেকচার প্রতিষ্ঠান গড়েন, যার পোর্টফোলিওতে রয়েছে রোম এবং লন্ডনের ইসাব স্টোর, ইউক্স নেটাপোর্টের প্রতিষ্ঠাতার এক বাসভবন এবং নিউ ইয়র্কে সাস্টেইনেবল লেবল রিডেমশনের একটি বুটিক। গুয়াদানিনো এই ডিজাইন কাজকে কোনো শখ হিসেবে নয়, বরং ছবিরই ধারাবাহিকতা হিসেবে দেখেন, যে খোয়ার বা অন্দরসজ্জা তার মতে an essential element in the creation of space, not something to add at the end। পরিসর সৃষ্টির একটি অপরিহার্য উপাদান, শেষে জুড়ে দেওয়ার মতো কোনো কিছু নয়। এই ব্যাপারটা একটা সেট ডিজাইন সুলভ দৃষ্টি এবং আই অ্যাম লাভ এবং কল মি বাই ইওর নেম কে বাসযোগ্য জগতের মতো অনুভব করে এই গোটা পরিকল্পনাটি, এবং সেই একই দৃষ্টি ইন্টেরিয়র চর্চাটিকে বিক্রি করে আমাদের কাছে। এই দুটো ব্যক্তিত্ব এবং কর্মজীবনকে পাশাপাশি রাখলে দুটো জীবনকেই বেশ খেয়ালি বলে মনে হয়, কিন্তু গবেষণার আলোয় এদের মনে হয় চারটি অভিসারী পরিবর্তনের পাঠ্যপুস্তক সম দৃষ্টান্ত। প্রথমটি হলো বিশেষজ্ঞ থেকে সর্বত্রগামীর দিকে যাত্রা। লিঙ্গো এবং থ্যাপার বর্ণনা করেন এমন এক বিংশ জগতের শিল্প জগৎ যা সংগঠিত হয়েছিল সংকীর্ণ এবং গভীর দক্ষতাকে ঘিরে, সেই 10,000 ঘন্টার আদর্শ যা এখন জায়গা ছেড়ে দিচ্ছে একবিংশ শতকের এমন এক বিন্যাসকে যা পুরস্কৃত করে জেনারেলাইজেশন, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ব্রড কম্পিটেন্সিজ, সাধারণীকরণ, নমনীয়তা এবং ব্যাপক দক্ষতা এবং নানা মাধ্যম ভূমিকার মধ্যে চলাফেরার সামর্থ্যকে। এই বিবরণে কর্মজীবন হয়ে উঠেছে প্রোথিয়ান এবং পোর্টফোলিও আকৃতির, যার জন্য দরকার মেটা কম্পিটেন্সিজ such as broad creative skills, commercial acumen and the ability to work across multiple media platforms। ব্যাপক সৃজনশীল দক্ষতা, বাণিজ্যিক বিচক্ষণতা এবং একাধিক মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে কাজ করার সামর্থ্যের মতো অধিক দক্ষতা। সুজয় প্রসাদ চ্যাটার্জির মঞ্চ, পর্দা, বস্ত্র, ফিডের মধ্যে লাভ আর গুয়াদানিনোর ফিল্ম, অপেরা, বিজ্ঞাপন এবং আর্কিটেকচার এর মধ্যে লাভ, এগুলো শৌখিন খেলা নয়। দ্বিতীয় পরিবর্তনটি হলো প্রান্ত থেকে কেন্দ্রের দিকে। কে অনুসরণ করে পুরনো মর্যাদা অর্থনীতি যারা বাজারকে অস্বীকার করতেন এবং বহিমিয়ান বহিরাগতের ব্যাজ অফ অথেন্টিসিটি বা খাঁটিত্বের তকমা ধারণ করতেন। বিশুদ্ধ ও বাণিজ্যিকের মধ্যেকার সেই বিভাজন গবেষণা বলছে ভেঙে পড়েছে। বেশিরভাগ শিল্পী এখন নানা ক্ষেত্র জুড়ে কাজ করেন এবং তা করেন বিকিয়ে যাওয়া নিয়ে, সামান্য উদ্বেগ নিয়ে। ফলে শিল্পী উদ্যোক্তা এখন কেবল সম্ভবই নয়, বরং একটি অপরিহার্য পূর্ব শর্ত। যে কালেকটিভ কাঁথার সম্ভারও বিক্রি করে কিংবা যে পরিচালক একটি ইন্টেরিয়র স্টুডিও চালান, তা একসময় আপোষের অভিযোগ ডেকে আনত, আজ তা গবেষণামূলকভাবে পাঠিত হয় দক্ষতা হিসেবে। তৃতীয় পরিবর্তনটি হলো স্বতন্ত্র থেকে সামাজিকভাবে সংলগ্নের দিকে। প্রচলিত মারও যেখানে সামাজিক দায় থেকে বিচ্ছিন্ন নিঃসঙ্গ প্রতিভাকে মূল্য দিত, সাম্প্রতিক কাজ দেখাচ্ছে শিল্পীরা ক্রমশ নিজেদের গড়ে তুলছেন শিক্ষক, সামাজিক কুশীলব এবং সমাজ নির্মাতা হিসেবে। SPC এর পারফরমেন্স এর সঙ্গে যৌন স্বাধীনতার সওয়ালের মিশেল এক বিশুদ্ধ দৃষ্টান্ত এবং একটি আন্তঃসাংস্কৃতিক পরিচয়কে সামনে আনায় গুয়াদানিনোর জেদ তার একটি শান্ত দৃষ্টান্ত বলা চলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি সম্পর্কিত এই প্রশ্নের সঙ্গে, একটি কর্মজীবন আদৌ কিভাবে এক সূত্রে বাঁধা থাকে। উইজামেরস্কি এবং চ্যাং যোগান দেন অপরিহার্য পরিভাষা। সৃজনশীল কর্মীরা আজ যুক্ত থাকেন সেলফ স্ট্রাকচারেশন বা স্বকাঠামোকরণে, নানা কাজ, সংকর চর্চা এবং পেশাগত ভূমিকার একটি পোর্টফোলিও থেকে একটি ব্যক্তিগত পেশাদার পরিচয় গড়ে তুলে তারপর উদ্যোক্তা সুলভ দক্ষতা, সুযোগ চিহ্নিতকরণ, পুনর্বিন্যাস এবং নেটওয়ার্কিং দিয়ে সেই পোর্টফোলিও পরিচালনা করেন। সেই এস্টাবলিশ প্রফেশনাল সাপোর্ট স্ট্রাকচার বা প্রতিষ্ঠিত পেশাদার সহায়তা কাঠামো না থাকার মধ্যেই যা একটি প্রথাগত পেশা যোগাত। তাদের স্বকাঠামোকারী পোর্টফোলিও পেশার সমন্বিত মারও আসলে SPC ক্রাফট ও গুয়াদানিনোর জোড়া কোম্পানির একটি নকশা। এমন সমস্ত ব্যক্তিগত পরিকাঠামো যেগুলো গড়া হয়েছে সেই স্থিতিশীলতা জোগাতে যা বাইরের কোনো প্রতিষ্ঠান দেয় না। ক্যারিয়ার কনস্ট্রাকশন তত্ত্বের আলোয় পারফরমেন্স শিল্পীদের অধ্যয়ন করে ক্লেইন হ্যান্স পৌঁছন এক
সঙ্গতিপূর্ণ সিদ্ধান্তে শিল্পীর কর্মজীবন কোনো স্থিতিশীল পেশাগত সিঁড়ি থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়, বরং তা সক্রিয়ভাবে গড়ে ওঠে অভিযোজন ক্ষমতা এবং স্বর রচনার মধ্য দিয়ে। আর শিল্প শিক্ষাতত্ত্বের দিক থেকে লিখতে গিয়ে মেদভেদেভা এবং সহকর্মীরা নাম দেন মনস্তাত্ত্বিক মূল প্রস্তাবটির একটি লাইফ পারপাস, জীবনের উদ্দেশ্য, যা কাজ করে সমস্ত ব্যক্তিগত উদ্দেশ্যের সমন্বয়কারী হিসেবে, যা একজন মানুষকে বিচ্ছিন্ন নানা কাজকে ছড়ানো ছিটানো গেগ এর বদলে একটি অর্থপূর্ণ যাত্রাপথ হিসেবে ধরে রাখতে দেয়। শিল্পী কর্মজীবনের অভিজ্ঞতা ভিত্তিক গবেষণা নিয়ে জ্যানসেন এর পর্যালোচনা মনে করিয়ে দেয় যে এসব কিছুই ঘটে না সহায়তা কাঠামো এবং দ্বাররক্ষী ছাড়া। পৃষ্ঠপোষক, জিলার, প্রকাশক, সমালোচক, ফেস্টিভ্যাল এবং এখন প্ল্যাটফর্ম, যাদের বদলে যাওয়া মানদণ্ড ঠিক করে দেয় কোন কাজ দেখা হবে এবং পুরস্কৃত হবে। পৃষ্ঠপোষকতা থেকে বাজারের দিকে তিনি যে ঐতিহাসিক বৃত্তচাপ আঁকেন, সেটি ঠিক সেই ভূখণ্ড যেখানে স্বকাঠামোকারী শিল্পীদের এখন দরকষাকষি করতে হয়। আর শিল্পীরা প্রাতিষ্ঠানিক ক্ষমতা ছাড়া কিভাবে সফল হন তা পরীক্ষা করে লেলহোম, যিনি দেখেন যে একটি ডিজিটালকৃত বাজারে বৈধতা সরাসরি দর্শকদের কাছ থেকে অর্জন করা যায়, কিন্তু কেবল অথেন্টিসিটি এবং কমিশনিং ব্রিফ এর সেই বাক্যাংশ, খাঁটি স্বনির্মিত ব্র্যান্ড সহ মার্কেটিং এর সংযত রূপ, যা জেন্ডার এবং সামাজিক মাত্রা জুড়ে সংবেদনশীলতা ধরে রাখে। এই গোটা ব্যাপারটা এমন কিছুকে নাম দেয় এক্ষেত্রে গবেষণা বছরের পর বছর ধরে আবর্তিত হয়েছে এই পরিসরে, তবে সবসময় ঠিকঠাক নাম দিতে পারেনি। সেলফ ব্র্যান্ডিং নিয়ে গবেষণার মধ্য দিয়ে এই ব্যাপারটাকে দেখা অত্যন্ত সুবিধাজনক। অ্যালিসন হার্ন বর্ণনা করে এই ব্যাপারটাকে ব্র্যান্ডেড সেলফ বা ব্র্যান্ডের পরিণত আত্মা এর উদ্ভব হিসেবে, যেখানে কর্মী একটি বহির্মুখী বাজারমুখী পার্সোনা গড়ে তোলেন। অ্যালিস দেখান কিভাবে ওয়েব 2.0 অর্থনীতি সেলফ ব্র্যান্ডিং বা আত্মবাণিজ্যিকরণকে একটি দৈনন্দিন অনুশাসনে পরিণত করেছে। সারা ওয়াইজার তার অথেন্টিক হইতে এর কেন্দ্রস্থিত স্ববিরোধিতাটি বিশ্লেষণ করেছেন খানিকটা, যেভাবে খাঁটিত্ব নিজেই সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড বৈশিষ্ট্যে পরিণত হয় ঠিক তখনই যখন তা সবচেয়ে সচেষ্টভাবে উৎপাদিত হয়। আর ব্রুক জাফি দেখান কিভাবে অ্যাসপিরেশনাল লেবার বা আকাঙ্ক্ষার শ্রম প্রকাশ্যে নিজের ভালোবাসার কাজ করা, এই আশায় যে তার জন্য পারিশ্রমিক মিলবে, সৃজনশীল অর্থনীতির প্রতিশ্রুতি ও তার শোষণ দুটোকেই পরিকাঠামো দেয়। এই প্রসঙ্গে আলোচিত কর্মজীবনগুলোকে যা আলাদা করে তা হলো এরা একই জিনিসের একটি সংযত সংস্করণ চর্চা করে। এসপিসি বা গুয়াদানিনো কেউই হাইপ, ভাইরালিটি বা ইনফ্লুয়েন্সার সুলভ চড়া দর হাঁকা দিয়ে বিক্রি করেন না। ব্র্যান্ড বাহিত হয় কাজের বুননে এবং নির্মাতার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গিতে। গুয়াদানিনো প্রায় কখনোই স্লোগানে নিজের কথা ব্যাখ্যা করেন না, বরং তিনি ব্যাখ্যা করেন নিজেকে একটি রঙের প্যালেট, একটি বস্ত্র, একটি ঘরের মধ্যে শরীরকে বিন্যস্ত করার একটি ধরন, এগুলোই প্ররোচিত করে। আর ইন্টেরিয়র স্টুডিওর ব্যাপারটাই তিনি আলোচনা করেছেন তার ছবির সম্প্রসারণ হিসেবে, কারণ সংবেদনশীলতা এখানে অবিচ্ছিন্ন। এসপিসির ব্র্যান্ড হলো প্রাথমিকভাবে তার কণ্ঠস্বর, আক্ষরিক অর্থে আবৃত্তিতে এবং রূপকার্থে তার যৌন অভিমুখ, রবি ঠাকুর এবং সাংস্কৃতিক তরলতা, সেই ধারাবাহিক সূত্রে যা 2003 সালে একটি গ্যারাজ পারফরমেন্স থেকে 2023 সালের একটি লিঙ্গ বহির্ভূত পরিধান পর্যন্ত বয়ে চলে। এবং লেলহোম স্টোরি টেলিং এবং সরাসরি দর্শক সম্পর্কে বলতে গিয়ে এটাই তিনি বোঝান। এবং কেভিন ক্যালি 1000 True Fans এরই পূর্বাভাস দিয়েছিলেন আমাদেরকে, বিশাল বাজারের কোনো দরকার নেই যদি এমন এক যথেষ্ট সুসংহত সংবেদনশীলতা থাকে যা একটি নিবেদিত সংখ্যালঘুকে বেঁধে রাখতে পারে। বিপণনযোগ্যতা যেন জেন্ডার এবং সামাজিক মাত্রা জুড়ে সংবেদনশীলতা ধরে রাখে। ব্রিফের এই জোর আকস্মিক নয়, বরং একটা প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্য। এসপিসির ইউনিসেক্স পোশাক এবং প্রকাশ্যে যৌন অভিমুখজাত পারফরমেন্স সম্বোধন এবং জেন্ডার বিভাজন পেরিয়ে দর্শকের কাছে ভীষণ সহজভাবে পাঠযোগ্য, এবং এই দ্ব্যর্থতাই একই সঙ্গে নান্দনিকতা এবং তার বাজার অবস্থান। গুয়াদানিনোর আকাঙ্ক্ষার সিনেমা, যার চূড়ান্ত রূপ কুইয়ার এবং নিজেকে একই সঙ্গে তিনি ইতালিয়ান, আলজেরিয়ান এবং ইথিওপিয়ান বলে বর্ণনা করেন, এই সব তারল্যকে যৌনতার, জাতির, বিদ্যার দায় নয়, বরং পরিচয়ের স্বাক্ষর করে তোলে। যে অ্যাটেনশন অর্থনীতি সাধারণের চেয়ে সুনির্দিষ্ট এবং আন্তরিকতাকে পুরস্কৃত করে, সেখানে সত্যিকারভাবে ধারণ করা সীমানা অতিক্রমী সংবেদনশীলতাকে ঘিরে গড়া একটা ব্র্যান্ড কোনো নরম সম্পদ নয়, সেটা একটা সুরক্ষা পরীক্ষা। এই ধরনের কর্মজীবনগুলো কিভাবে ফ্রম দ্য ইন্টারনেট বুম টু দ্য 18-year long AI boom today পর্যন্ত সেই দীর্ঘ বৃত্তচাপ জুড়ে নিজেদেরকে টিকিয়ে রেখেছে, এই ব্যাপারটা গুরুত্বর সঙ্গে আলোচনা করা উচিত, কারণ এখানে কাল বিভাজনটা একটা উস্কানি মাত্র। উদারভাবে যদি আমরা ব্যাপারটাকে আলোচনা করি, এটা একটা বাস্তব সময়সীমার নাম দেয় mid 2000s, যখন থেকে ওয়েব 2.0 প্ল্যাটফর্ম ইউটিউবের সূচনা হয় 2005 সালে। এই বাণিজ্যিক বন্টনকে তুলে দেয় ব্যক্তির হাতে। মেশিন লার্নিং সুপারিশের যুগ পেরিয়ে
দিয়ে 2022 সাল থেকে প্রভাব বিস্তারকারী জেনারেটিভ এআই এর মুহূর্ত পর্যন্ত এই গোটা পরিসর জুড়ে স্বকাঠামোকারী পোর্টফোলিও শিল্পী কেবল সামলে ওঠেননি, বরং মারুচির অন্তর্নিহিত যুক্তি বারবার সত্য বলে প্রমাণিত করেছেন। আর লি জিন পরবর্তীকালে ফ্যাশন ইকোনমি বা আবেগের অর্থনীতি ধারণাটি সেই হাতিয়ারটার নাম দেয়, পেট্রিয়ন, সাবস্ট্যাক, সরাসরি বাণিজ্য করার জায়গা যেগুলি তাদের তা থেকে অর্থ উপার্জনের সুযোগ দেয়। এটাই হচ্ছে গিয়ে সেই জগৎ যেখানে এসপিসি কোনো জাতীয় প্রতিষ্ঠানের অনুমোদনের অপেক্ষা না করেই একটি কালেক্টিভ এবং অনুরাগী গোষ্ঠী গড়তে পেরেছেন, এবং যেখানে গুয়াদানিনোর ফ্রেন্সি একটি চলচ্চিত্র সংবেদনশীলতাকে পরিণত করেছে পারিশ্রমিক প্রাপ্ত বিজ্ঞাপন এবং ডিজাইন বরাতে। সেই ক্ষেত্রে ভেঞ্চার বিনিয়োগকারীদের পরবর্তী সংশোধনী হয়তো 1000 ট্রু ফ্যান্স এর কোনো দরকার নেই, দরকার হয়তো 100 জন। এবং এই ব্যাপারটা কেবলমাত্র এই বক্তব্যটাকেই ধারালো করে, সংবেদনশীলতা যত ছোট এবং যত সুসংহত, জীবিকা ততটাই সুরক্ষিত। রবীন্দ্রনাথ ঠাকুর এসপিসির কাজের এত বড় অংশ যার উপর দাঁড়িয়ে কেবল নোবেল জয়ী কবি ছিলেন না, তিনি ছিলেন একজন সুরকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একজন প্রতিষ্ঠান নির্মাতা, যিনি 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন, একটা পোর্টফোলিও জীবন। এই ধরনের কোনো নাম তৈরি হওয়ার প্রায় 1 শতাব্দী আগেই। এবং রবার্টসন রাটগার্স এ তার ক্লাসের শীর্ষে স্নাতক হন এবং কলম্বিয়া থেকে আইনের ডিগ্রি নেন। তারপর 1920 দশকে তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম প্রখ্যাত গায়ক এবং অভিনেতা এবং একজন বিশ্বব্যাপী সমাজকর্মী, সেই সনদধারী ক্রীড়াবিদ যিনি শিল্পী এবং পরে সওয়ালকারীতে রূপান্তরিত হন। জোসেফিন বেকার মিউজিক হল থেকে সরে যান যুদ্ধকালীন গোয়েন্দা কাজে এবং আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের মঞ্চে। মায়া অ্যাঞ্জেলো স্মৃতিকথার এবং অধ্যাপক হওয়ার আগে তিনি ছিলেন একজন নৃত্যশিল্পী এবং গায়িকা। প্রখ্যাত মানুষের ইচ্ছাকৃতভাবে নিজেকে নতুন করে গড়া এবং নানা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার এই অভ্যাস ক্রিয়েটার অর্থনীতির কোনো উপসর্গ নয়, এটা উচ্চাকাঙ্ক্ষী সাংস্কৃতিক জীবনের একটা পৌনঃপ্রণিক আকার। এবং এর সমসাময়িক জাতিগতভাবে বৈচিত্র্যময় দৃষ্টান্ত অনেক। স্ট্যানফোর্ড স্নাতক ইসা রে নিজের প্রযোজিত একটি ওয়েব সিরিজ অকওয়ার্ড ব্ল্যাক গার্ল কে পরিণত করেন একটি HBO অনুষ্ঠানে, তারপর একটি মিডিয়া কোম্পানি হরাইতে। এভা ডুভার্নি, যিনি নিজের এজেন্সি চালানো একজন ফিল্ম পাবলিসিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন, তিনি হয়ে ওঠেন একজন পরিচালক এবং গড়ে তোলেন আব্রাই, যেখানে নারী এবং অশ্বেতাঙ্গ মানুষের বানানো ছবির একটা বন্টন কোম্পানি শুরু করেছেন তিনি। সেই শিল্পী যিনি ফটক বন্ধ দেখে নিজের কর্মক্ষেত্র নিজেই গড়ে তুলেছিলেন। এবং ফ্যাশনের ক্ষেত্রে ফরেল উইলিয়ামস মিউজিক প্রোডাকশন থেকে সরে এসে 2023 সালে লুই ভিটন এর মেন্সওয়্যার ক্রিয়েটিভ ডিরেক্টর হন। আর রিয়ানা তার পপ খ্যাতিকে অনুবাদ করেন ফ্যান্সি বিউটিতে। এবং 2019 সালে LVMH এর সঙ্গে গোষ্ঠীটির ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ নারীর প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসে এমন সমস্ত গল্প এগুলো যা সংস্কৃতির পাতা থেকে ব্যবসার পাতায় প্রচারিত হয়। সুতরাং সুজয় প্রসাদ চ্যাটার্জি এবং লুকা গুয়াদানিনোকে ভালোভাবে বোঝা যায় এই ক্ষেত্রে একই উদীয়মান রীতির দুটো স্পষ্ট রূপ হিসেবে। স্বকাঠামোকৃত পোর্টফোলিও জীবন, যা একটি সুসংহত এবং সীমানা অতিক্রমী সংবেদনশীলতায় বাধা, যা কোলাহলের বদলে এক শান্ত খাঁটিত্বের মাধ্যমে বাজারজাত হয়, এবং যা ঠিক এই কারণেই টেকসই যে তা একটি সুনির্দিষ্ট মানবিক দৃষ্টিভঙ্গিতে শিকড় গেড়েছে। এই মারও ইন্টারনেট সৃষ্টি নয় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা একে কখনো ভেঙে দেবে না। ঐতিহাসিক বিশ্বজোড়া নথি দেখায় যে এটি 1 শতাব্দী জুড়ে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বারবার ফিরে এসেছে, এমনকি যখন তার প্রচার থেকেছে ম্লান।